আচ্ছা, তো অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স আর কোরিলেশন এই দুইটা হচ্ছে টপিক। ভিডিওতে বেশি বড় করার ট্রাই করব না। কোরিলেশন জিনিসটা হচ্ছে আমার দুইটা অথবা তার থেকে বেশি ভেরিয়েবলের মধ্যে ওদের রিলেশনটা কেমন, ইন্টার রিলেশন যে জিনিসটা, অ্যাসোসিয়েশন যেটা। তো এটা দিয়ে আমরা দুইটা অথবা তার বেশি ভেরিয়েবলের মধ্যে যে ডিগ্রি অফ রিলেশনশিপ আছে এটা বের করতে পারি। এখন এগুলো কিছু থিওরিটিক্যাল জিনিসপাতি লিখছে যে কীরকম হতে পারে না হতে পারে। তো মেনলি আমার টাইপগুলো কয়েকটা বেসিসের উপর দেওয়া। ডিগ্রির উপর বেস করলে পজিটিভ, নেগেটিভ আর জিরো কোরিলেশন। নাম্বার অফ ভেরিয়েবলের উপরে করলে সিম্পল, পার্শিয়াল আর মাল্টিপল কোরিলেশন। আর লিনিয়ারিটির উপর করলে লিনিয়ার আর নন লিনিয়ার। পজিটিভ হচ্ছে দুইটা ভেরিয়েবল সেম দিকে মুভ করে, তার মানে একটা বাড়াইলে আরেকটা বাড়বে, একটা কমাইলে আরেকটাও কমবে। নেগেটিভ কোরিলেশন হচ্ছে অপোজিট দিকে মুভ করে, একটা বাড়াইলে একটা কমবে, একটা কমাইলে আরেকটা বাড়বে। জিরো কোরিলেশন ইন্ডিপেন্ডেন্ট, ওদের মধ্যে কোনো রিলেশন নেই, একটা বাড়াইলে আর একটা কোনো মাথা ব্যথা নেই, ওই যা ইচ্ছা তা হবে। এখন এখানের মধ্যে পজিটিভ কোরিলেশনটা হাই হতে পারে, উইক হইতে পারে, পারফেক্ট হইতে পারে। পারফেক্ট হলে তো ফুললি একটা লিনিয়ার পাবা, কার্ভ পাবা। আর স্ট্রং হইলে একটু এদিক ওদিক হইতে পারে, আর উইক হইলে একটু কম। নেগেটিভের ক্ষেত্রেও দেখাইছে সিমিলার। সিম্পল হচ্ছে যখন আমি দুইটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট কোরিলেশনটা করতেছি। পার্শিয়াল হচ্ছে যখন আমার তিন বা তার থেকে বেশি ভেরিয়েবল ইনভলভড, কিন্তু আমি এখানে আমার ইনফ্লুয়েন্স করতেছে দুইটা, বাকিগুলোকে কনস্ট্যান্ট ধরে রাখছি, আমি জাস্ট দুইটার ইনফ্লুয়েন্স নিয়ে কাজ করতেছি। আর মাল্টিপালের ক্ষেত্রে হচ্ছে আমার মাল্টিপাল তিন বা তার থেকে বেশি ভেরিয়েবলগুলোকেও আমি কাউন্ট করতেছি আমার কোরিলেশন অ্যানালাইসিসে। আর লিনিয়ার, নন লিনিয়ার, লিনিয়ার তো বুঝছেই যে আমার কোরিলেশন কার্ভটা একটা লিনিয়ার কার্ভ, আর নন লিনিয়ারের ক্ষেত্রে নন লিনিয়ার একটা কার্ভ। তো এগুলো তেমন কিছু না। তারপর এই কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা অনেক রকমের হতে পারে। এখানে পিয়ারসনের এক্সাম্পল দিছে। পিয়ারসনের এক্সাম্পলটার মধ্যে কোরিলেশন কোএফিসিয়েন্টকে ডিফাইন করা হয়েছে যে আমার এক্স আর ওয়াই যদি দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল হয় যাদের অনেকগুলো মান আছে, তাহলে এক্স আই মাইনাস এক্স বার হচ্ছে এক্সের ভ্যালুগুলার মিন, আর ওয়াই বার হচ্ছে ওয়াই এর ভ্যালুগুলার মিন। এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এটা প্রত্যেকটা ভ্যালুর জন্য এক্স আর ওয়াই এর গুণ আকারে, ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স বারের হোল স্কোয়ার, ওয়াই আই মাইনাস ওয়াই বারের হোল স্কোয়ার। এই দুইটার আলাদা আলাদা সামেশনের গুণফল। তো এটা তো নোটেশন দেখে বোঝার কথা, তেমন কিছু না। এখন এই কোএফিসিয়েন্টের ভ্যালু -1 থেকে +1 এর ভিতরে হতে পারে। তো -1-এর যত কাছে থাকবে তত স্ট্রংলি নেগেটিভ, আর +1-এর যত কাছাকাছি থাকবে তত স্ট্রংলি পজিটিভ, আর মাঝামাঝিগুলো একটু উইক। যেমন পারফেক্ট পজিটিভ, এটা হচ্ছে পারফেক্ট পজিটিভ, দেন স্ট্রং পজিটিভ, উইক পজিটিভ, জিরো কোরিলেশন, উইক নেগেটিভ, স্ট্রং নেগেটিভ, আর কি বলে পারফেক্ট নেগেটিভ। এটা এখানে দেওয়া হয়েছে, তেমন কিছু না। এখানের মধ্যে হইতো এই যে আর গ্লুকোজ লেভেল দুইটা ভেরিয়েবল দিছে, এখন এখানের মধ্যে মানগুলো বসাইলেই পেয়ে যাবে যে এক্স বারের মান কত, ওয়াই বারের মান কত, তা তো পারবাই। তারপর এক্স আই মাইনাস এক্স বারের প্রত্যেকটা মান, ওয়াই আই মাইনাস ওয়াই বারের প্রত্যেকটা মান, এবং সূত্রের মধ্যে বসাই দিব। তাছাড়া আর তেমন কোনো কাজ নেই। এই যে তাহলে আমার উপরেরটার ক্ষেত্রে হচ্ছে এই দুইটাকে গুণ করলে আর একটা কলাম রাখা যায়, যে গুণ করলে ভ্যালুগুলো কী কী আসবে, ওইগুলোকে যোগ করলে যেটা আসবে ওটা হবে আমার উপরে। আর এখানে এইগুলাকে স্কোয়ার করলে কি আসবে, এরকম আরও দুইটা কলাম রাখা যায়। তো স্কোয়ার করলে যেগুলো আসবে ওইগুলোকে সাম করলে যেগুলো পাবো ওই দুইটার গুণফলকে রুট করতে হবে হরের মধ্যে। র্যাঙ্ক কোরিলেশন হচ্ছে আমার একটা যদি র্যাঙ্ক অ্যাসাইন করা থাকে আমার ভেরিয়েবলের সাথে, তাহলে এখন আমার দুইটা র্যাঙ্কের মধ্যে সিমিলারিটি এটাকে ডিফাইন করে। ডিগ্রি অফ সিমিলারিটি বিটুইন টু র্যাঙ্কস, সিগনিফিক্যান্স অফ দ্য রিলেশন বিটুইন দেম। তো এখানে তেমন রিলেশনশিপ বিটুইন র্যাঙ্কস অফ ডিফারেন্ট অর্ডার, আচ্ছা তেমনগুলো না কিছু না।
এটা র্যাঙ্ক কোরিলেশন মেনলি করে আমার এই স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট দিয়ে। সূত্র মনে রাখলে এটা মনে রাখবা, এই সূত্রের মধ্যে এই টি টার্মটুকু মিন করতেছে আমার কতগুলা, মানে এরকম যতগুলা জে আছে, জে হচ্ছে কতগুলা এরকম ভেরিয়েবল যাদের মাল্টিপল র্যাঙ্ক আছে, মানে ওদের কি বলে র্যাঙ্ক সেম, মাল্টিপল ভ্যালু ডুপ্লিকেশন আছে আর কি। তো ডুপ্লিকেশন থাকলে ওদের র্যাঙ্ক সেম হবে। তো এরকম ডুপ্লিকেশন না, মানে শুধু দুইটা এরকম না, আরও বেশি হতে পারে। তো এরকম যতগুলা সেম ভ্যালু আছে, যেমন ধরো আমার ডাটার মধ্যে 2 বার 20 আসছে, 2 বার 19 আসছে, একবার 3 বার 31 আসছে, তাহলে ওরা ওই নাম্বারটা যে কয়বার আসছে, 2 বার আসছে তো 2³ - 2 ডিভাইড বাই 12, 2 বার আসছে আবারও তো 2³ - 2 ডিভাইড বাই 12, প্লাস 3 বার আসছে 3³ - 3 ডিভাইড বাই 12। আর যদি একবারই আসে, কোনো নাই, কপি নাই, তাহলে তো 1 - 1 0 হয়ে যাবে। তো এই টার্মটুকু বাদ চলে যাবে, এই টার্মটুকু বাদ গেলেই আগের সূত্রটা পাওয়া গেছে। তো এই সূত্রটা এমন কিছু না। এটার এখানে কিছু ম্যাথ এক্সাম্পল দিছে। এটার একটা ম্যাথ এক্সাম্পল ক্লাসে দেখাইছিল, ওইটা যদি একটু হালকা ইলাস্ট্রেট করি, দাঁড়াও। তো ধরলাম আমার এক্স, তো এক্স, এটা আবার কি আন্ডারলাইন হয়ে আছে কেন, যাই হোক। তো ধরলাম 20, তারপর 24, তারপর আবার 20, তারপর 19, তারপর 18, তারপর আবার 19 দিলাম। এরপর ওয়াই এর জন্য দিই, ধরলাম এখানে ওয়াই এর ভ্যালুগুলো ধরলাম 30, 31, 40, আবারও 31, 32, এরপর আবারও 31। তো এখন র্যাঙ্ক অ্যাসাইন করতে হবে। তো র্যাঙ্ক অ্যাসাইনের ব্যাপারটা মেনলি হচ্ছে, যদি একটু অ্যালাইন করি, হ্যাঁ মোটামুটি হয়েছে, চাক সমস্যা নাই, একটু নিচে দিলে ওকে। তো র্যাঙ্কের অ্যাসাইনটা অনেকভাবেই হইতে পারে, যে আমার যে ভ্যারিয়েবলের মান বড় হইলে ওর র্যাঙ্ক বেশি, এরকমও হইতে পারে, অথবা মান বড় হইলে র্যাঙ্ক কম, এমনও হইতে পারে যে হ্যাঁ সবচেয়ে বড় যে ওর র্যাঙ্ক 1, অথবা সবচেয়ে বড় যে ওর র্যাঙ্ক n। এটা প্রশ্নের উপর ডিপেন্ড করতেছে, কিছু না বলে থাকলে একভাবে করলেও হবে, সমস্যা নাই। তো এখানে অ্যাজিউম করলাম যে আচ্ছা, মান যার সবচেয়ে বড় তার র্যাঙ্ক সবচেয়ে বেশি। তো এটা যদি একটু করি, এখানে মান সবচেয়ে বড় কার, 24-এর র্যাঙ্ক তাহলে 1। এখন 24-এর পরে কে সবচেয়ে বড়, 20 আসতে 2টা, তাহলে 2টা যদি হয় তাহলে ওরও তো র্যাঙ্ক 2, ওরও তো র্যাঙ্ক 2, এরকম হয়ে যেত। তো এখানে র্যাঙ্ক সেম হতে পারবে না, সেম হতে পারবে না বলতে সেম ইন্টিজার হতে পারবে না, যে আমার দুইটাই 2। তো একটা 2 হলে একটা 3 হওয়া লাগবে, কিন্তু দিন শেষে 3ও বলতে পারতেছি না, কারণ ভ্যালু তো সেম 20ই। তো 20-এর একটাকে 2 বললাম, একটাকে 3 বললাম, এটাও হবে না। তো তখন কী করতে হবে, আমার যে সেম র্যাঙ্কগুলো আছে ওদের অ্যাভারেজ করতে হবে। 2 আর 3 ধরলাম, একটা 2 একটা 3, তাহলে 2 আর 3 অ্যাভারেজ করলে কত, 2.5। তাহলে 2.5, এটাও 2.5। তারপর কে আছে 19। এখন 19-এর ক্ষেত্রে 19-এও দেখো আমার 2টা আছে, তো আমি 1 2 3 পর্যন্ত পার করে ফেলছি, 1 2 3, 1 2 3 পর্যন্ত চলে গেছে। এখন 4 আর 5, তো 19-এ ধরলাম 19 4, আর একটা 19 হয় 5, কিন্তু অ্যাগেইন আমরা দিতে পারবো না এভাবে, তাহলে আমাকে অ্যাভারেজ করতে হবে। তাহলে 4.5, আর এটাও 4.5, আর 18, 4 আর 5 গেছে গা, তো বাকি আছে কত, 6। এটা আমার র্যাঙ্ক অ্যাসাইন করা হয়ে গেছে এখানে। তাইলে আমার কি আসছে, কি বলে, কপি কয়বার আসছে, এই 20 আসছে 2 বার, আবার 19 আসছে 2 বার। তাহলে এখানে জে এর মান আপাতত 2 আছে আর কি, এখানে একটা 2 আছে, 1 + 1। এখন ওয়াই এর জন্য যদি যাই,
ওকে, মোটামুটি অ্যালাইন হয়েছে, সমস্যা নাই। এখন ওয়াই এর জন্য যদি যাই, সবচেয়ে বড় হচ্ছে 40, 40-এর জন্য তার র্যাঙ্ক দিলাম 1। তারপর সবচেয়ে বড়কে 32, 32-এর জন্য র্যাঙ্ক দিলাম 2। তারপর সবচেয়ে বড়কে 31, 31-এর জন্য 31 আমার কয়টা আছে দেখি, 3 দিলাম, আরেকটা 31 ওরে 4 দিলাম, আরেকটা 31 ওরে 5 দিলাম। কিন্তু অ্যাগেইন এটা ভ্যালিড না। আচ্ছা, এর আগে মনে হয় ভুলে বলছিলাম ইন্টিজার হওয়া যাবে না, ইন্টিজারও হইতেই পারে অ্যাভারেজ করলে যেটা আসে আর কি, সরি। কিন্তু মেনলি ওই তো মানে আমরা সিকোয়েন্সিয়ালি যে অ্যাসাইন করব, সিকোয়েন্সিয়ালি অ্যাসাইনের সময় সেম ভেরিয়েবলের জন্য সিকোয়েন্সিয়ালি অ্যাসাইন করতে গেলে যেটা নর্মালি অ্যাসাইন করতাম সেগুলোর অ্যাভারেজ করতে হবে। তাহলে 3, 4, 5, তাহলে 3, 4, 5-এর যোগফল কত? কত ভুলে গেলাম, আচ্ছা না 12 আর কি, হ্যাঁ 12 ডিভাইড বাই 3, তাহলে কত? 4। তাহলে ওরা সবাই 4 পাবে। 31-এর 4 তো 4ই থাকবে, সমস্যা নেই, এই 31-এর এটা 4 হয়ে যাবে। তাহলে আমি কত পর্যন্ত কভার করছি? 3, 4, 5 কভার করা শেষ, 30-এর জন্য তাহলে 6 শেষ। তাহলে এখানের মধ্যে আমি ডুপ্লিকেশন পাচ্ছি কি কি? আবারও 31, 31, 31 তিনবার আসছে, তাহলে এখানে আরও একটা যোগ। তাইলে এখন আমার তাহলে ওই যে সূত্র ওয়াইজ, সূত্রের গেল কই, এই সূত্র ওয়াইজ যদি আমি যাই তাহলে আমার এখানে একটু বাইরে গিয়েই দেখাই। তাহলে এই সূত্রের মধ্যে বলছে যে TJ³ মাইনাস TJ 1/12 সবার জন্য কমন, 1/12 যদি সামনে নিয়ে আসি, আমার কেয়ার করতেছি TJ³ মাইনাস TJ মানটা। তাহলে এই মানটা এখানে কি কি? আমার টি হচ্ছে ওই র্যাঙ্কের মানটা, ওই র্যাঙ্ক বলতেছি ইয়ার মানটা, ফ্রিকোয়েন্সিটা কয়বার আসছে। তাহলে আমার এখানে জে এর মান 3, কার কার জন্য? 20-এর জন্য, 19-এর জন্য, 31-এর জন্য। তাহলে 20-এর জন্য কয়বার আসছে? 2 বার। তো 2 হচ্ছে T20 এর মান, T20 ইকুয়াল 2। তারপর T19 ইকুয়াল কত? এটাও 2। আর T31 ইকুয়াল কত হবে? 3, 3বার আসছে। তাহলে এখন আমি যদি ওই সূত্রের মধ্যে বসাই উপরের ভ্যালুটুকু শুধু, তাহলে 2³ 20-এর জন্য, তাহলে 2³ মানে 8 মাইনাস 2 প্লাস আবারও 2³ 8 মাইনাস 2 প্লাস 3³ 3 তিরিকে কী কয় 3 নং 27, তাহলে 27 মাইনাস 3। তো যে মানটা পাবো ওই মানটা হচ্ছে আমার ওই উপরের মানটা, তাকে এখন 12 দিয়ে ভাগ দিতে হবে, 12 দিয়ে ভাগ দিলে একটা মান পাবো। আর এখানে এই ডি এর মানগুলোর যোগফল ডিভাইড বাই n ইন্টু n স্কোয়ার মাইনাস 1, ওগুলো তো জানোই। ডি হচ্ছে আমার কি বলে প্রত্যেকটার যে ডিফারেন্স বিটুইন র্যাঙ্কস অফ করেসপন্ডিং ভেরিয়েবলস। আমার এই পরপর দুইটা ভেরিয়েবলের মধ্যে র্যাঙ্কের পার্থক্য কত, তো ওইটা করার জন্য আমার এই আবার এখানে যদি যাই, তো পাশাপাশি দুইটার মধ্যে র্যাঙ্কের ডিফারেন্স আর কি। তো এটার মধ্যে র্যাঙ্কের ডিফারেন্সকে তো দিন শেষে আমি স্কোয়ারই করতেছি, তাহলে এখানে ম্যাটার করতেছে না যে কোনটা আগে কোনটা পরে। তাহলে এই 6 মাইনাস 2.5, 4 মাইনাস 1, 1 মাইনাস 2.5, তো এখান থেকে ডি অফ এক্স মাইনাস ওয়াই পাবা আর কি, এক্স আর ওয়াই এর র্যাঙ্কের পার্থক্যটা। এরপর এটাকে স্কোয়ার করতে হবে, তারপর ওই স্কোয়ারের ভ্যালুগুলোর যোগফল হবে আমার এই উপরে, এখানে স্কোয়ারের ভ্যালুগুলোর যোগফল, তার সাথে ওই কি বলে সেম র্যাঙ্ক যাদের ওদেরটা তো হিসাব করলামই, 6 দিয়ে গুণ দিয়ে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 দিয়ে ভাগ দিয়ে 1 মাইনাস করলে যে মানটা পাবো ওইটাই হচ্ছে আমার স্পিয়ারম্যানের র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট, একটা দিছে। তারপর অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, এই টপিকটা সূত্র ছাড়া আসলে তেমন কিছুই না। ভ্যারিয়েন্স জিনিসটা তো বুঝছোই, ভ্যারিয়েন্স জিনিসটা দিয়ে মেনলি আমার মিন করতেছে আমার ডাটাগুলা আমার অ্যাভারেজের থেকে কতটুকু স্ক্যাটার্ড অবস্থায় আছে। ভ্যারিয়েন্স কম মানে ডাটাগুলো সব অ্যাভারেজের কাছাকাছি,
ভ্যারিয়েন্স বেশি মানে ডাটাগুলা অনেক ছড়াই ছিটাই আছে, অ্যাভারেজের কাছাকাছি ডাটা কম। তো যেহেতু ভ্যারিয়েন্স জিনিসটা আমরা জানি কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার করা হয়েছে, তার মানে অবশ্যই প্রথমত সবগুলো পজিটিভ ভ্যালু। আর সেকেন্ডলি এখানে যদি আমার ডাটাগুলোর মধ্যে কোনো আউটলায়ার থাকে, যারা আমার আউটলায়ার তো বুঝছে যে আমার অ্যাভারেজের থেকে অনেক দূরে, হয় বেশি বড় অথবা বেশি ছোট, ওদের ইফেক্ট আরও বেশি অ্যাম্পলিফাই করবে ভ্যারিয়েন্সে, যেহেতু স্কোয়ার করা হচ্ছে। তো ডাটাতে যদি আউটলায়ার থাকে তাহলে ভ্যারিয়েন্স অনেক হাই হবে, আর যদি ডাটাগুলো ভালো মতো মানে অ্যাভারেজের কাছাকাছি থাকে বেশিরভাগ, তাহলে ভ্যারিয়েন্স কম হবে। এখন এই ভ্যারিয়েন্সের অ্যানালাইসিসের মাধ্যমে এখানে আমরা দুইটা অথবা তার থেকে দুই অথবা তারও বেশি মিনের মধ্যে একটা রিলেশন স্থাপন করতে চাই। রিলেশন আছে নাকি নাই এটা আসলে ডিটারমাইন করি আর কি আমরা, যে ডিফারেন্স আছে কি না। এটাকে হাইপোথিসিস বলা হয় এখানে। তো অ্যানোভার ক্ষেত্রে দুইটা হাইপোথিসিস আছে, নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস হচ্ছে কোনো ডিফারেন্স নাই আমার ইয়ার মধ্যে, কি বলে ডিফারেন্স নাই বলতে বোঝাচ্ছি ওরা কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্ট। যেমন এখানে যেটা বলছে নাল হাইপোথিসিস ডেফিনিশনে, নো ডিফারেন্স বিটুইন গ্রুপস অ্যান্ড ইকুয়ালিটি বিটুইন মিনস। তো এটা একটা এক্সাম্পল দিছে, ওয়ালরুসেস ওয়ে দ্য সেম ইন ডিফারেন্ট মান্থস, ভিন্ন ভিন্ন মাসেও আমার ওয়েট সেম, তার মানে কোনো রিলেশন নাই আর কি, ওদের মধ্যে কোনো রিলেশন নাই, ওরা ইন্ডিপেন্ডেন্ট, যে আমার মাসের সাথে ওয়েটের কোনো রিলেশন নাই। এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস বলতেছে। আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে এর উল্টা, যে হ্যাঁ একটা রিলেশন আছে, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন মিনস অ্যান্ড গ্রুপস। তার মানে এই এক্সাম্পলের জন্যই যদি বলি, ভিন্ন ভিন্ন মাসে ভিন্ন ভিন্ন ওয়েট দেখা যাচ্ছে, তো অবশ্যই কোনো একটা রিলেশন আছে। তো আমাদের গোল হইল অ্যানোভাতে যে আমরা নাল হাইপোথিসিসকে হয় প্রুফ হয় রিজেক্ট করব অথবা রিজেক্ট করতে ব্যর্থ হব। যদি আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি তাহলে এটা দিয়ে আমরা শিওর যে আমার ভেরিয়েবলের, আমার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই দুইটার মধ্যে একটা রিলেশন অবশ্যই আছে। যদি আমরা রিজেক্ট করতে পারি নাল হাইপোথিসিসকে, যদি আমরা রিজেক্ট করতে ব্যর্থ হই, সেটা দিয়ে মিন করতেছে যে ওদের মধ্যে কোনো রিলেশন আমাদের যে ডাটাগুলো দেওয়া হয়েছে ওইটার ভিত্তিতে আমরা পাচ্ছি না। রিলেশন থাকতে পারে, থাকবে না যে এটা আমরা 100% সার্টেনটি দিয়ে বলতে পারতেছি না, থাকতে পারে, কিন্তু আমাদের যে গিভেন ডাটাগুলো দেওয়া আছে ওইগুলো দিয়ে আমরা কোনো ডিসিশনে আসতে পারতেছি না যে আসলেই যে কোনো রিলেশন আছে। তো আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারতেছি না, অ্যাকসেপ্ট করতেছি না, যে বলতেছি না যে কি বলে কোনো রিলেশন নাই, কোনো ডিফারেন্স নাই, এটা বলতেছি না। জাস্ট বলতেছি যে ডিফারেন্স যদি থাকেও ওইটা আমরা এখনও ডিটারমাইন করতে পারতেছি না, এনাফ ডাটা নাই। তো এই যে এখানের মধ্যে বলছে, অ্যানোভা কম্পেয়ার্স দ্য মিনস বিটুইন দ্য গ্রুপস ইউ আর ইন্টারেস্টেড ইন, ডিটারমাইন্স ওয়েদার এনি অফ দ্য মিনস আর সিগনিফিকেন্টলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। আমার প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা মিন করা হবে। যেমন যদি ওয়েট আর কি বলে মান্থের এক্সাম্পলটাই দিই, একটা মাসে কতগুলো ওয়েট, এরকম সবগুলার অনেক 12 মাসের সবগুলো ওয়েট প্রত্যেক দিনের ওয়েটের অ্যাভারেজ করলাম। যদি অ্যাভারেজ সবগুলো সেম আসে, মানে সবগুলো মিন সেম, তার মানে নাল হাইপোথিসিস, আর মানে মাসের উপর কোনো ডিপেন্ড করতেছে না, দিন শেষে আসলে ওয়েট আর মাস ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যদি এমন হয় যে অ্যাটলিস্ট যে কোনো দুইটার মধ্যে হইলেও একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে, তাহলে আমরা অল্টারনেট হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করি। তার মানে নাল হাইপোথিসিসকে আমরা তখন রিজেক্ট করি, যে আমরা বলতেছি যে আচ্ছা আমাদের গিভেন ডাটা পয়েন্টের ভিত্তিতে আমরা এতটুক সার্টেন অবশ্যই যে এখানে কোনো না কোনো একটা রিলেশন তো আছে। কী রিলেশন আছে এটা আমরা বলতে পারতেছি না, এটা দিয়ে হাইপোথিসিস দিয়ে আমরা এটাও বলি না যে আসলে কী রিলেশন আছে, ওইটাও না, শুধু বলতেছি যে রিলেশন আছে নাকি নাই। যদি থাকে তাহলে অল্টারনেট হাইপোথিসিস, যদি না থাকে নাল হাইপোথিসিস।
তো এটার ক্ষেত্রে কয়েকটা অ্যাজাম্পশন করা হয় যে 2 অথবা তার থেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থাকবে, আমাদের অবজারভেশনগুলো ইন্ডিপেন্ডেন্ট, তার মানে আমার অবজারভেশনগুলোর মধ্যে কোনো রিলেশন নাই আর কি। এরপর কোনো সিগনিফিক্যান্ট আউটলায়ার থাকা যাবে না, কারণ আউটলায়ার থাকলে তো ওরা তো স্বাভাবিকভাবেই কোনো ইউজুয়াল প্যাটার্ন ফলো করবে না, তো ওইটা আমাদের রেজাল্টের ভ্যালিডিটিকে কমাই দিবে। এরপর আর আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ওইটা নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকা লাগবে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জন্য, তার মানে একটা বেল কার্ভ ফলো করতে হবে। এখন এটার ক্ষেত্রে ওয়ান ওয়ে অ্যানোভার ক্ষেত্রে আমরা কেয়ার করি দুইটা জিনিসের, সাম অফ স্কোয়ার বিটুইন দ্য গ্রুপ আর সাম অফ স্কোয়ার উইদিন দ্য গ্রুপ। এই বিটুইন আর উইদিন এই দুইটা কনসেপ্ট জানা লাগবে। এখানে একটা এক্সাম্পল দিছে যে আমার 3টা গ্রুপ আছে, স্যাম্পল 1 2 3 ধরলাম। তো এখন আমি যদি সাম অফ স্কোয়ার উইদিন দ্য গ্রুপ দিই, উইদিন দ্য গ্রুপ হচ্ছে প্রত্যেকটা গ্রুপের মধ্যে, তাহলে আমাদের আগে প্রত্যেকটা গ্রুপের ইন্ডিভিজুয়াল মিন জানা লাগবে। তো 2 3 7 2 6 ওদের যদি আমি মিন করি, মিন পাবো 4। এরপর 10 8 7 5 10 ওদের মিন করলে মিন পাবো 8, আর এগুলোর মিন করলে মিন পাবো 13। এখন উইদিন দ্য গ্রুপসের জন্য হচ্ছে প্রত্যেকটা গ্রুপের ইন্ডিভিজুয়াল সাম অফ স্কোয়ার লাগবে। সাম অফ স্কোয়ার বের করার নিয়ম হচ্ছে প্রত্যেকটা গ্রুপের ইন্ডিভিজুয়ালি যখন করতেছি তখন ওই গ্রুপের একটা ভ্যালু, মানে প্রত্যেকটা ভ্যালুর জন্য ওই ভ্যালু মাইনাস ওই গ্রুপের মিন, এই গ্রুপের মিন, এই একটা ভ্যালু মাইনাস গ্রুপের মিন যেটা পাবো ওইটাকে স্কোয়ার করব, সাম অফ স্কোয়ার যেহেতু, স্কোয়ার করে সাম করব। এটা 3টা গ্রুপের জন্যই সিমিলারলি করতে হবে। তারপর আমি যদি উইদিন দ্য গ্রুপ যেহেতু করতেছি, এটা প্রত্যেক আলাদা আলাদা গ্রুপগুলো পেয়ে গেছি, সবগুলো যোগ করে দিলে উইদিন গ্রুপ পেয়ে যাব। তারপর টোটালে একটু পরে আসি। টোটাল যদিও তেমন বলার কিছু না, টোটাল হচ্ছে আমার সব, আমি এখানে আসলে তেমন কোনো গ্রুপ কনসিডার করতেছি না, সব ভ্যালুই আমার কাছে আছে। এখন আমি সবগুলো ভ্যালুর মিন বের করব, যেটা হচ্ছে আমি এখানে পাইছি 8.3। তাহলে এখন প্রত্যেকটা অবজারভেশন থেকেই আমি মিনটা বাদ দিয়ে ওটাকে স্কোয়ার করে যোগ দিব, তাহলে আমি টোটাল সাম অফ স্কোয়ার পেয়ে গেলাম। মানে আমি এই উইদিন গ্রুপের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল গ্রুপে যেটা কাজ করছিলাম ওই সেম কাজটা ফুল সবগুলো যারার জন্য করলেই ওটা হচ্ছে টোটাল সাম অফ স্কোয়ার। এখন যেটা অন্য আরেকটা যেটা হচ্ছে বিটুইন গ্রুপ, সাম অফ স্কোয়ার উইদিন গ্রুপ তো বললাম, এখন বিটুইন গ্রুপ। বিটুইন গ্রুপে হইলো একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের আমার যে সাম অফ স্কোয়ারগুলো লাগতেছে, তাহলে এখানে যেহেতু আমি প্রত্যেকটা গ্রুপের মধ্যে কি কি ডাটা পয়েন্ট আছে ওইগুলো আমার এখানে ম্যাটার করতেছে না। বিটুইন গ্রুপের ক্ষেত্রে আমার জাস্ট ম্যাটার করতেছে আমার গ্রুপের মিনটা কত, আর ওভারঅল মিন তো আমি জানি। তো ওভারঅল মিন তো মনে করো পাইলাম 8.3। এখন গ্রুপের মিনটা কত পাইছিলাম, যে এটার ক্ষেত্রে মনে হয় হ্যাঁ 4, এরপর 8, এরপর 13, এটা 4, এটা 8, এটা 13। তাহলে এখন এই গ্রুপের প্রত্যেকটা ভ্যালুকেই আমি ওই মিন হিসেবে কাউন্ট করব, প্রত্যেকটা ভ্যালুকেই আমি মিন হিসেবে কাউন্ট করব, মানে গ্রুপে মিন হিসেবে। তার মানে আমি যদি এখানের মধ্যে ধরো আমার কয়টা ডাটা পয়েন্ট, 5টা, তো 5টাই এখানের মধ্যে ধরো আমার 4, তাহলে 4 মাইনাস 8.3 এর হোল স্কোয়ার, এরকম এটাকে 5বার করতে হবে। সিমিলারলি এটার ক্ষেত্রেও, সিমিলারলি এটার ক্ষেত্রেও করার পরে যেটা পাবো সবগুলো যোগ দিব। তো এটাই এখানে একটু ভেঙে দেখাইছে, এখানে যদি সুন্দর করে দেখাই যে আমার তাহলে মিন হচ্ছে 4 মাইনাস টোটাল মিন হচ্ছে 8.3, তাহলে 4.3 এর স্কোয়ার, আবার এখানের মধ্যে এটার জন্য 8 মাইনাস 8.3 এর স্কোয়ার, আর এটার মধ্যে 4.7 এর স্কোয়ার। তারপরে এই তিনটাকে যোগ করতেছি। এখানে কিন্তু যেগুলো করছি ওগুলো কিন্তু একটা ডাটা পয়েন্টের জন্য, মানে আমরা শুধুমাত্র একটা মিনকে কাউন্ট করছি, কিন্তু আমার ডাটা পয়েন্ট তো টোটাল 5টা, তাহলে 5 দিয়ে গুণ দিতে হবে। তো এটা হচ্ছে গ্রুপগুলোর মধ্যে, গ্রুপগুলোর ইন্ডিভিজুয়াল গ্রুপের ভিতরে না, ইন্ডিভিজুয়াল গ্রুপের ভিতরে যেটা করতেছি এটা হচ্ছে উইদিন। পারস্পরিক গ্রুপের মধ্যে যেটা করতেছি এটা হচ্ছে বিটুইন। পারস্পরিক গ্রুপের ক্ষেত্রে করার সময় আমার গ্রুপের মিনটা থেকে সবগুলো গ্রুপের অ্যাভারেজকে আমার বাদ দেওয়া লাগছে। সবগুলো গ্রুপের অ্যাভারেজই তো আমার 8.3, আর প্রত্যেকটা গ্রুপের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি হচ্ছে ওদের মিন, ওদের মিন হচ্ছে 4, ওদের মধ্যে কয়টা ভ্যালু আছে 5টা। আর উইদিন গ্রুপের ক্ষেত্রে আমার অন্য গ্রুপগুলো নিয়ে আমি কনসার্ন ছিলাম না, আমি নিজের গ্রুপ নিয়ে কনসার্ন ছিলাম। তো আমি আমার নিজের গ্রুপের ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো থেকে নিজের গ্রুপের মিনটাকে বাদ দিয়ে সাম অফ স্কোয়ার হিসাব করে সবগুলো গ্রুপের ভ্যালুগুলোর সাথে যোগ দিয়েছিলাম। কিন্তু বিটুইনের ক্ষেত্রে আমার টোটাল সাম এখানের মধ্যে
অন্য গ্রুপগুলোর উপর তো ডিপেন্ড করতেছে। আর আমি আমার নিজস্ব, আমি জাস্ট কন্ট্রিবিউট করতেছি আমার নিজস্ব যে মিন আছে সেটা। তো বিটুইন আর উইদিনের মধ্যে পার্থক্যটা বোঝা লাগবে। এখানে দেওয়া হয়েছে তার টোটাল সাম অফ স্কয়ার দেখা যাবে বিটুইন আর উইদিনের যোগফল। এখন ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স জিনিসটা হচ্ছে আমার এখানে আমার যদি বিটুইন দ্য গ্রুপ আর উইদিন দ্য গ্রুপের জন্য যদি আলাদা আলাদা ভ্যারিয়েন্স বের করি, ভ্যারিয়েন্সটা হইল বিটুইন দ্য গ্রুপের সাম অফ স্কোয়ারকে বিটুইন দ্য গ্রুপের ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ দিতে। এখন ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে কি, আগে বিটুইন গ্রুপে আসে। বিটুইন গ্রুপে তাহলে আমার গ্রুপ এখানে কয়টা, 3টা। আমার আমার কত, অ্যাভারেজ কত, 8.3। 3টা গ্রুপের অ্যাভারেজ 4, 8, 13, ওদের অ্যাভারেজ 8.3। ওকে, তো এখন আমি কিন্তু আমার যেহেতু 3টা গ্রুপ আছে, আমি 2টা গ্রুপের অ্যাভারেজকে নিজের ইচ্ছা মতো ধরতে পারি। 3 নাম্বার গ্রুপ তখন ফিক্সড হয়ে যাবে। 3টা গ্রুপের মধ্যে আমি যে কোনো 2টা গ্রুপের অ্যাভারেজকে নিজের ইচ্ছা মতো ধরতে পারবো, ওই অনুসারে 3 নাম্বারটা ফিক্সড হয়ে যাবে। যেহেতু আমাকে দিন শেষে টোটাল মিন 8.3 বানাতে হবে, তো ডাজেন্ট ম্যাটার আমি আমার প্রথম যে কোনো 2টা গ্রুপের মিন কী ধরি, 4 আর 8 ধরলাম, অথবা ধরো -4 সাথে 26 ধরলাম, সমস্যা নেই তো নাই। দিন শেষে ওই তো -4 + 26 + x ডিভাইড বাই 3 = 8.3। তো ওখান থেকে x এর মান পেয়ে যাব। তার মানে আমি 2টাকে ফ্রিলি ধরতে পারবো, আর একটা ফিক্সড হয়ে যাবে। তো এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম 2, নাম্বার অফ গ্রুপস -1। 2টা গ্রুপকে আমি নিজে ইচ্ছে মতো ধরতে পারবো, অন্য গ্রুপটা ফিক্সড হয়ে যাবে। এখন উইদিন গ্রুপ ও উইদিন গ্রুপের ক্ষেত্রে ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে সাম অফ স্কয়ার উইদিন গ্রুপ ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম। তো এখানে ডিগ্রিজ অফ ফ্রিডমটা আসছে করে থেকে উইদিন গ্রুপের ক্ষেত্রে আমার ম্যাটার করতেছিল কি, যদি উইদিন গ্রুপে যাই, আমার একটা গ্রুপের মিন কত এটা ম্যাটার করতেছিল। এই গ্রুপের মিন 4, এই গ্রুপের মিন 8, এই গ্রুপের মিন 13। এখন যদি একটা গ্রুপতেই আসি, এই গ্রুপের মিন 4, এই গ্রুপে আমার ভ্যালু আছে কয়টা, 5টা। এখন আমি তাহলে এখানে 5টার মধ্যে 4টা ভ্যালুকেই তো নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে ধরতে পারবো। দিন শেষে মিন 4টা ভ্যালুকে ইচ্ছে মতো ধরলে 5 নাম্বারটা ফিক্সড হয়ে যাবে, হবে না? হবেই তো। সিমিলারলি 3টা গ্রুপের ক্ষেত্রেই সেম কাজটা করতে পারবো। তাহলে একটা গ্রুপে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কত, 4টা করে। 5টার মধ্যে 4টা আমি ফ্রিলি চুজ করতে পারবো, একটা ফিক্সড হয়ে যাবে বিকজ আমার মিন ফিক্সড। তাহলে এখানে 4টা, এখানে 4টা, এখানে 4টা, 3 4 12টা। তাহলে 12 হচ্ছে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম। এটা আরও সহজে ক্যালকুলেট করতে হলে আমার এখানে টোটাল ডাটা পয়েন্ট কয়টা, 5 5 5, 3 5 15। টোটাল গ্রুপ কয়টা, 1 2 3, 3টা গ্রুপ। তাহলে 15 - 3 = 12। ওইটাই এখান থেকে 12 আসছে। এখন আমাকে বের করতে হবে এফ স্ট্যাটিস্টিক্সের মান, সেটা হচ্ছে আমার এই বিটুইন দ্য গ্রুপের জন্য যে ভ্যারিয়েন্স পাইছি ডিভাইডেড বাই উইদিন গ্রুপের জন্য যে ভ্যারিয়েন্স পাইছি, এই দুইটার ভাগ করলে যেটা পাবো ওইটাই হচ্ছে আমার এফ স্ট্যাটিস্টিক। এখন আমার লাগবে এফ ক্রিটিক্যালের মান। এফ স্ট্যাটিস্টিক্সের মান যদি এফ ক্রিটিক্যালের থেকে বড় হয়, তাহলে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব। নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার মানে হইল আমার এই দুইটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট যে দুইটা ভ্যারিয়েবল ছিল, ওদের মধ্যে একটা রিলেশন আছে। আমার কারেন্ট ডাটাগুলো দিয়ে আমি এটাই ডিটারমাইন করতেছি যে রিলেশন আছে, আমি রিজেক্ট করতেছি যে কোনো রিলেশন নাই। কিন্তু যদি আমার এই ক্রিটিক্যাল ভ্যালুয়ের থেকে কম হয় এফ রেশিও, এফ স্ট্যাটিস্টিক্সের মান, তাহলে আমি আবার শিওর না, আমার গিভেন ডাটার জন্য আমি ডিটারমাইন করতে পারতেছি না, আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারতেছি না মানে এমন না যে আমি অ্যাকসেপ্ট করতেছি, আমি জাস্ট বলতেছি যে গিভেন ডাটার জন্য আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারতেছি না, আমি এটা ডিটারমাইন করতে পারতেছি না যে ওদের মধ্যে কোনো রিলেশন আছে নাকি নাই। তো ওই তো ডাটা পয়েন্ট করতেছে যে হ্যাঁ রিলেশন নাই, কিন্তু রিলেশন থাকতেও পারে, এনাফ ডাটা নাই তাই হতে পারে। তো এখন এই এফ এর মানটা আমি পাবো কই থেকে, আচ্ছা এফ ক্রিটিক্যালের মানটা পাবো কই থেকে, এটার জন্য একটা এফ টেবিল আছে। এই এফ টেবিলের মধ্যে আমার এই প্রত্যেকটা এই এই
কলাম ওয়াইজ যেগুলো দেওয়া, মানে এই প্রত্যেকটা রো রিপ্রেজেন্ট করতেছে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন গ্রুপের জন্য। ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন গ্রুপের জন্য এগুলো হচ্ছে মান, আর উপরের যে কলাম ওয়াইজ যে মানগুলো দেওয়া ওগুলো হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন গ্রুপের জন্য। তাহলে আমরা যে এক্সাম্পলটা দেখলাম যেখানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন গ্রুপ ছিল 2, ডিগ্রিজ অফ ফ্রিডম কই গেছি, হ্যাঁ, ডিগ্রিজ অফ ফ্রিডম বিটুইন গ্রুপ ছিল 2 আর ডিগ্রিজ অফ ফ্রিডম উইদিন গ্রুপ ছিল 12। তাহলে এই 2 আর 12, এই 2 আর 12 ইন্টারসেকশন কয় হয়েছে এই 3.89। এই যে আমার ক্রিটিক্যাল হচ্ছে 3.89। তো আমি এখন এফ এর মান পাইছি কত, 22.59। তাহলে এটা অনেক বাইরে, তার মানে তো নাল হাইপোথিসিসকে আমি রিজেক্ট করবো এখানে। আর এখানে আরেকটা ভ্যালু আছে যেটা হচ্ছে আলফা। আলফাকে লেভেল অফ সিগনিফিকেন্স বলা হয়। এখন এই জিনিসটা হচ্ছে একটা প্রবাবিলিটি, যে এই প্রবাবিলিটিটা মিন করতেছে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার প্রবাবিলিটি যখন নাল হাইপোথিসিস আসলে ট্রু। তার মানে আসলে ডাটাগুলোর মধ্যে কোনো রিলেশন নাই, কিন্তু আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিয়ে বলতেছি যে না, ডাটাগুলোর মধ্যে রিলেশন আছে। এটা বলার চান্স কত, এটা হচ্ছে আমার আলফা। তো এই যে 5% রিস্ক অফ কনক্লুডিং দ্যাট দেয়ার ইজ এ ডিফারেন্স এক্সিস্ট ওয়েন দেয়ার ইজ নো অ্যাকচুয়াল ডিফারেন্স। এখন এটার কনভার্স আরেকটা আছে বিটা। বিটা দিয়ে উল্টা জিনিসটা মিন করে যে আমি নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করতেছি যেখানে ডাটাগুলোর মধ্যে একটা রিলেশন আছে। তার মানে আসলে ডাটাগুলোর মধ্যে একটা রিলেশন আছে, তার মানে ইন রিয়ালিটি আমার নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার কথা, কিন্তু আমি নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করতেছি। এটার প্রবাবিলিটি কত, ওইটা বিটা দিয়ে প্রকাশ করে। বিটা আপাতত আসে নাই, ওটা একটু পরে গিয়ে আসবে আর কি। আবার এই পড়ার মধ্যে আসবে না, জাস্ট পরে রাখছি। তারপর গেল টু ওয়ে অ্যানোভা। টু ওয়ে অ্যানোভাটার মধ্যে হইলো আমি এতক্ষণ তো করতেছিলাম আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা। টু ওয়ে অ্যানোভাতে আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে দিল এক্সাম্পল যে আমার তাহলে কি বলে, আগে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি এ বি সি হইতো, তার মানে আমি গ্রুপ করতাম কি বলে এই এ, এই বি, এই সি, তিনটা গ্রুপ। তো মানে আমার এখানে তিনটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করতে হইতো আমার। কিন্তু টু ওয়ে অ্যানোভাতে আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো একটা মনে করো মানে বড় এ, বড় বি, বড় সি হচ্ছে তিনটা ক্যাটাগরি, আবার আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান হচ্ছে ছোট এ, ছোট বি। তার মানে এখন আমার গ্রুপ কিন্তু 6টা, বড় এ, ছোট এ, বড় বি, ছোট বি, বড় সি, ছোট সি, বড় সি, ছোট এ, আর তারপর বড় এ, ছোট বি, এগুলো তো বুঝছোই। তার মানে এখন আমার গ্রুপ কয়টা হয়েছে, এন ইন্টু এমটা। তো এটার সিগনিফিকেন্স কি, এটা দিয়ে তাহলে আমি এখন আমার তো এই টু ওয়ে অ্যানোভাটা জাস্ট টু ওয়ে না, 3 ওয়ে হইতে পারে, 4 ওয়ে হইতে পারে, টোটাল এন ওয়ে পর্যন্ত যায়। কিন্তু এই তো আমার কমপ্লেক্সিটি, ক্যালকুলেশন কমপ্লেক্সিটি অনেক হাই হইতে থাকে যত আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সট্রা অ্যাড হয়। টু ওয়ে অ্যানোভা দিয়েই বুঝবা যে এটা ওয়ান ওয়ে অ্যানোভার থেকে কতটা বেশি কমপ্লেক্স হয়ে গেছে। কমপ্লেক্স আসলে অত কমপ্লেক্স হয় না, কিন্তু এই তো ক্যালকুলেশন বাড়ছে আর কি। এখন টু ওয়েটাও একটু চোখে ভিজুয়ালাইজ করতে সুবিধা, 3 ওয়ে ক্যালকুলেশন করতে গেলে মাথা নষ্ট হয়ে যেত। যাই হোক, এখন তাইলে টু ওয়ে অ্যানোভা দিয়ে আমার এখানে 3টা নাল হাইপোথিসিস আছে। 3টা হাইপোথিসিস কেন, একটা হচ্ছে ফ্যাক্ট, আমার মনে করো 2টা ফ্যাক্টর, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2টা, তার মানে 2টা ফ্যাক্টর। ফ্যাক্টর 1-এর কি কোনো ইফেক্ট আছে, তার মানে ফ্যাক্টর 1-এর জন্য নাল হাইপোথিসিস আছে যে ফ্যাক্টর 1-এর আসলে কোনো ইফেক্ট নাই। নাল হাইপোথিসিস বলতেছে ফ্যাক্টর 1-এর কোনো ইফেক্ট নাই। এখন ফ্যাক্টর 2-এর কি কোনো ইফেক্ট আছে, ফ্যাক্টর 2-এর জন্য নাল হাইপোথিসিস আছে যে আমার ফ্যাক্টর 2-এর আসলে কোনো ইফেক্ট নাই। আরেকটা আছে ফ্যাক্টর 1 আর ফ্যাক্টর 2-এর মধ্যে কোনো ইন্টারাকশন আছে কিনা। ইন্টারাকশন, এখন নাল হাইপোথিসিস বলছে যে না, ওদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই। অল্টারনেট বলবে যে হ্যাঁ ওদের মধ্যে আছে, এর এখানে বলা হয়েছে। এখন এটার ক্ষেত্রে অ্যাজাম্পশন আছে যে আমার ডাটাগুলা নর্মাল ডিস্ট্রিবিউটেড থাকবে, যে আমার ওই কি বলে ডিপেন্ডেন্ট যে ডাটা, মেট্রিক স্কেল, আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো মেট্রিক হবে। ডিপেন্ডেন্ট মানে যে ভ্যালুগুলো মান বের করতেছে আর কি, মেট্রিক মানে হচ্ছে নিউমেরিক, মানে অ্যাকচুয়াল ভ্যালুস, নাম্বার হবে আর কি। আর আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো ফ্যাক্টর, নমিনাল হবে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নমিনাল মানে ওরা ক্যাটাগরি, যে যেমন মেল ফিমেল অথবা এ বি সি অথবা এরকম কোনো একটা ক্যাটাগরি, ওরা নাম্বার হবে না।
নাম্বার হবে অ্যাকচুয়াল ভ্যালুগুলো, ডিপেন্ডেন্ট যেগুলো, ইন্ডিপেন্ডেন্টগুলো ক্যাটাগরি। এখন ইন্ডিপেন্ডেন্স যেমন মেজারমেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট হবে, আর ভ্যালু ভ্যারিয়েন্স ইন ইচ গ্রুপ শুড বি অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল। যেহেতু আমার এখানের মধ্যে দুইটা গ্রুপ এর উপর ক্যালকুলেট করতেছি আমি, দুইটা গ্রুপের ক্রস বলতে গেলে, তাহলে দুইটা গ্রুপের ভ্যারিয়েন্স সেম হতে হবে অ্যাপ্রক্সিমেটলি। কারণ এমন হওয়া যাবে না যে একটা গ্রুপে ভ্যারিয়েন্স কম একটা গ্রুপে ভ্যারিয়েন্স বেশি। তার মানে কি বোঝাচ্ছে, একটা গ্রুপে ভ্যালুগুলো সব অ্যাভারেজের দিকে কনভার্ট করতেছে, অ্যাভারেজের কাছাকাছি, আর একটা গ্রুপে ভ্যালুগুলো অনেক স্ক্যাটার্ড, অ্যাভারেজের থেকে অনেক দূরে দূরে আছে। তো দূরে দূরে থাকতে ওখানে হইতে পারে আউটলায়ার আছে, সিগনিফিক্যান্ট আউটলায়ার থাকতে পারে, অথবা আরও অনেক ফ্যাক্টর থাকতে পারে। দুটো গ্রুপের ক্যারেক্টারিস্টিকই মেইনলি ডিফারেন্ট, তো ওদের মধ্যে তেমন রিলেশন এস্টাবলিশ করা যাবে না আর কি। তো ওদের মধ্যে ওদের যে ভ্যারিয়েন্সটা অ্যাপ্রক্সিমেটলি সেম হওয়া লাগে। এখানে কিছু নোটেশনগুলো দেওয়া হয়েছে, নোটেশনগুলো আসলে ম্যাথ করতে গেলে দেখবো, এখন বলার দরকার নেই। তো এখানে একটা এক্সাম্পল দিছে, ড্রাগ এ আর ড্রাগ বি, দুই রকমের ড্রাগ আছে। তো এটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, জেন্ডার আছে মেল আর ফিমেল, অ্যাগেইন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আমার এখানে ফ্যাক্টর ওয়ানে দুই রকম ক্যাটাগরি আছে, মেল ড্রাগ এ ড্রাগ বি। ফ্যাক্টর দুই বিতে মানে ফ্যাক্টর টু এ দুই রকমের ক্যাটাগরি আছে, মেল আর ফিমেল। এখন আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি, রিডাকশন অফ ব্লাড প্রেশার, এটা নাম্বার যে 6 4 7 9 ইচ্ছা মতো দিচ্ছে। এখন তাহলে আমি আমার এই অ্যানালাইসিসের মাধ্যমে ডিটারমাইন করব কি এখানে কি ড্রাগ টাইপের কোনো একটা ইফেক্ট আছে কি না ব্লাড প্রেশারের উপর। তো এটা একটা প্রথম নাল হাইপোথিসিস। যদি নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করি তাহলে বলবো যে হ্যাঁ একটা রিলেশন আছে, সিগনিফিক্যান্ট ইফেক্ট আছে। নাল হাইপোথিসিসকে যদি আমরা রিজেক্ট করতে না পারি তাহলে বলবো যে আমাদের কারেন্ট ডাটার জন্য সিগনিফিক্যান্ট ইফেক্ট নাই। আর জেন্ডারের জন্য সেম। আর তার লাস্টলি আমার ড্রাগ টাইপ আর জেন্ডারের মিলিত কোনো এফেক্ট আছে কিনা, ইন্টারাকশন ইফেক্ট আছে কিনা, যে এমন হয় কিনা যে আমার কি বলে ড্রাগ টাইপ এ এর জন্য মেলে যে ইফেক্টটা দিচ্ছে ড্রাগ টাইপ এ এর জন্য ফিমেলে ভিন্ন ইফেক্ট দিচ্ছে, আবার ড্রাগ টাইপ বি এর জন্য মেলে যে ইফেক্ট দিচ্ছে ড্রাগ টাইপ বি এর জন্য ফিমেলে অন্যরকম দিচ্ছে। এটা যদি একবার একটু এক্সপ্লেন করি তাহলে সহজে বুঝতে পারবো। ধরো এমন যে ড্রাগ টাইপ এ এর জন্য মেলে ব্লাড প্রেশার কম, ড্রাগ টাইপ এ এর জন্য ফিমেলে ব্লাড প্রেশার বেশি, কিন্তু ড্রাগ টাইপ বি এর জন্য মেলে ব্লাড প্রেশার বেশি, ড্রাগ টাইপ বি এর জন্য ফিমেলে ব্লাড প্রেশার কম। এখন যদি দুই জায়গাতেই মেলে বেশি ফিমেলে মানে মেলে কম ফিমেলে বেশি হইতো ড্রাগ টাইপ এ ড্রাগ টাইপ বি এর জন্য, তাহলে কিন্তু এখানে কোনো ইন্টারাকশন ইফেক্ট নাই। দিন শেষে আমি তাহলে যেহেতু ড্রাগ টাইপ এ এর জন্য মেলে বেশি, বি এর জন্য মেলে বেশি, ফিমেলে এ এর জন্য কম, বি এর জন্য কম, তাহলে তো আমি একসাথেই বলতে পারি যে হ্যাঁ তাহলে মেলেরই সমস্যা, মেলের মধ্যেই ব্লাড প্রেশার বেশি আর ফিমেলের মধ্যে ব্লাড প্রেশার কম। কিন্তু যদি এমন হয় যে আমার এই ড্রাগ টাইপের জন্য এখন চেঞ্জ হয়ে গেছে, ড্রাগ টাইপ এ এর জন্য মেলে বেশি কিন্তু ড্রাগ টাইপ বি এর জন্য আবার মেলে কম, আবার ড্রাগ টাইপ এ এর জন্য ফিমেলে বেশি, আবার ড্রাগ টাইপ বি এর জন্য ফিমেলে আবার মানে ড্রাগ টাইপ বি এর জন্য ফিমেলে বেশি, এ এর জন্য ফিমেলে কম, এরকম একটা ইন্টারাকশন হয়ে গেল। যে আমি কোনো একটা কনক্রিট বলতে পারতেছি না যে হ্যাঁ শুধু মেল দেখেই ওর বেশি, ফিমেল দেখেই ওর বেশি, অথবা ড্রাগ টাইপ এ দেখেই ওর বেশি, বি দেখেই ওর বেশি, না, ওদের মিলিত একটা কন্ট্রিবিউশন আছে, একটা রিলেশন আছে, ওইটা হচ্ছে ইন্টারাকশন। এখন এই সূত্র দেখে পাগলার দরকার নেই, এটা ডিরেক্ট ম্যাথে যাই তাহলে বুঝবে। এখন ম্যাথটাকে স্ট্রাকচার করা হয় এভাবে যে আমার গ্রুপগুলোকে কলাম মানে আমার যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাকে রো বরাবর একটাকে কলাম বরাবর বাড়তে হয়, তাহলে মেল আর ফিমেল জেন্ডারগুলোকে ওরা রো বরাবর রাখছে আর ড্রাগ টাইপগুলোকে কলাম বরাবর রাখছে। তার মানে এখন আমি এই টেবিলের ভ্যালুগুলো এখানে ম্যাপ করব। তাহলে মেল ড্রাগ এর ভ্যালু হচ্ছে 6 4 7 9 3, ড্রাগ বি এর জন্য হচ্ছে 4 5 6 7 5, ফিমেলের জন্য ড্রাগ এর ভ্যালু হচ্ছে 8 3 5 7 8 6, ড্রাগ বি এর জন্য ফিমেলের ভ্যালু হচ্ছে 3 5 9 2 3। এখন তাহলে ড্রাগ এ মেল এটা কিন্তু একটা গ্রুপ, আমি এখানে গ্রুপ তাহলে কয়টা, 4টা, ড্রাগ এ মেল, ড্রাগ বি মেল, ড্রাগ এ ফিমেল, ড্রাগ বি ফিমেল। তাহলে ড্রাগ এ মেলের মিন কত, 6 4 7 9 3, ওদের অ্যাভারেজ কত 5.8,
ড্রাগ বি মেল কত, এগুলার অ্যাভারেজ কত 5.4। তাহলে এখন ফুল মেলের জন্য মিন কত 5.8 আর 5.4 অ্যাভারেজ 5.6 5। তো ফিমেলের জন্য সেম কাহিনী, ড্রাগ এ ফিমেলের জন্য আমার মিন কত 6, ড্রাগ বি ফিমেলের জন্য মিন কত 4.4, শুধু ফিমেলের জন্য মিন কত 5.2, এই দুইটার অ্যাভারেজ। তাহলে শুধু ড্রাগ এ এর জন্য মিন কত 5.8 আর 6, এই দুইটার অ্যাভারেজ 5.9। শুধু ড্রাগ বি এর জন্য মিন কত 5.4 আর 4.4, দুইটার অ্যাভারেজ 4.9। টোটাল মিন কত 5.6 আর 5.2 এর অ্যাভারেজ, অথবা 5.9 আর 4.9 এর অ্যাভারেজ, যা ইচ্ছা, মানে টোটাল মিন তো বুঝছোই, যে কোনো ভাবে করতে পারো, সমস্যা না। 5.4 হচ্ছে গ্র্যান্ড মিন। এখন প্রথম কাজ হচ্ছে আমার যে গিভেন টেবিলটা থেকে এই টেবিলটা বানিয়ে ফেলা। এখন কি আমার কাজ একবারে সহজ। তো এটার ক্ষেত্রে যদিও এখানের মধ্যে, আচ্ছা আগে টোটাল সাম অফ স্কোয়ার, তো টোটাল সাম অফ স্কোয়ার তো হচ্ছে আমার আমার গ্র্যান্ড মিনটা বাদ যাবে সবার থেকে। টোটালের ক্ষেত্রে তো গ্র্যান্ড মিন বাদ যে জানি, কার থেকে বাদ যায়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপ মেম্বার থেকে। তাহলে এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গ্রুপ মেম্বারকে এক্স এম আই জে দিয়ে প্রকাশ করছে। তো প্রত্যেকটা গ্রুপ মেম্বার, এম হচ্ছে আমার কি বলে ওই গ্রুপের মধ্যে ইন্ডেক্স কত, আর আই জে হচ্ছে আমার কোন গ্রুপ। ড্রাগ এ ধরলাম 1, মেল ধরলাম 1, তাহলে 6 হচ্ছে 111, 1 এর 1। আবার তো ড্রাগ বিকে যদি 2 ধরি তাহলে হইতে পারে, মানে একটা অ্যাজাম্পশন যে তাহলে এটা হচ্ছে এক্স হচ্ছে এম 1 2 1, 1 হচ্ছে ইন্ডেক্স, 2 হচ্ছে আমার ড্রাগ টাইপ, 3 আরেকটা 1 যেটা ওটা হচ্ছে আমার মেল, বোঝাচ্ছে। ওই তো মেন কথা হচ্ছে সবগুলা নাম্বার, প্রত্যেকটা নাম্বারের জন্য তাকে আমি গ্র্যান্ড মিন থেকে বাদ দিয়ে স্কোয়ার করে যোগ করলাম, সাম অফ স্কোয়ার টোটাল পাইলাম। তাহলে এখন আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কী হবে, ডিগ্রিজ অফ ফ্রিডম তাহলে আমার কি গ্র্যান্ড মিনটার উপর ডিপেন্ড করতেছে। তার মানে আমার টোটাল সাম অফ স্কোয়ারের ক্ষেত্রে আমার তাহলে এই গ্র্যান্ড মিনটাকে ফিক্স রাখার জন্য আমার এখানে টোটাল ভ্যালু কয়টা, প্রত্যেকটাতে 5টা করে 4টা গ্রুপ আছে, তাহলে 20টার মধ্যে আমি 19টাকে নিজের ইচ্ছা মতো ভ্যারি করতে পারবো। একটা ফিক্সড হয়ে যাবে বিকজ অফ গ্র্যান্ড মিন ইজ ফিক্সড। তাহলে 20 - 1 19। তাহলে আমার নাম্বার অফ পিপল পার গ্রুপ 5 ইন্টু নাম্বার অফ গ্রুপস ইন ফ্যাক্টর এ 2 ইন্টু নাম্বার অফ গ্রুপস ইন ফ্যাক্টর বি 2, গুণ করলে 20 হচ্ছে টোটাল গ্রুপ, মানে টোটাল নাম্বার অফ পিপল -1, কারণ যেহেতু একজন ফিক্সড হয়ে যাবে, বাকি 19টা ভেরিয়েবল। তাহলে 19 হচ্ছে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম। তার মানে আমি এই টোটালের জন্য ভ্যারিয়েন্স পাবো আমার সাম অফ স্কোয়ার টোটাল ডিভাইডেড বাই ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে ভাগ দিলে যেটা পাবো ওইটাই। এখন বিটুইন গ্রুপ, আসলে বিটুইন গ্রুপ আমার ইয়ার জন্য কি বলে এই অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্সের জন্য তেমন রেলেভেন্ট না, এটা আসলে বের করার দরকার নেই। দিন শেষে আমি যদি যে কোনো একটা আমার বের করা লাগবে, হয় টোটাল বের করা লাগবে অথবা বিটুইন বের করা লাগবে। কেন বের করা লাগবে ওটা আমরা পরে আসতেছি। মেনলি আমার যে ইন্টারাকশন টার্মটা ওইটার মান বের করার জন্য হয় বিটুইন বের করতে হবে অথবা টোটাল বের করা লাগবে। এই এক্সাম্পলের মধ্যে ইন্টারাকশন টার্মের মানটা বিটুইন থেকে বের করছে, এই জন্য বিটুইনটা ক্যালকুলেট করা হয়েছে। তো বিটুইন ক্যালকুলেশনের তো এর আগে যেমনি বলা হয়েছিলাম সেম কাহিনী। তো বিটুইন মানে কি, প্রত্যেকটা গ্রুপ আলাদা আলাদা সাম আমার লাগবে। তাহলে এটা হচ্ছে এই যে এ বি আই জে দিয়ে মিন করতেছে আমার এই গ্রুপের ইন্ডিভিজুয়াল সামগুলো। তাহলে এই গ্রুপের মিন কত, মানে সাম বলতেছে মিন, এই গ্রুপের মিন কত, ড্রাগ এ মেইলের মিন কত 5.8, ড্রাগ বি মেইলের মিন কত 5.4, ড্রাগ এ ফিমেলের মিন কত 6, ড্রাগ বি ফিমেলের মিন কত 4.4। আর আমার গ্র্যান্ড মিন কত, অ্যাগেইন আমার তাহলে ওই বিটুইন গ্রুপের ক্ষেত্রে কী করতাম, সবগুলা গ্রুপের অ্যাভারেজ লাগতো আমার। তাহলে সবগুলো গ্রুপের অ্যাভারেজ 5.4 গ্র্যান্ড মিন যেটা, তাহলে 5.8 - 5.4, 5.4 - 5.4 অ্যান্ড সো অন, সবগুলোর বিয়োগফল এর স্কোয়ার এর যোগফল করলাম। তারপর কি দিন শেষে আমার প্রত্যেকটা গ্রুপে কয়টা করে আছে, 5 জন করে, তার মানে 5 দিয়ে গুণ দেওয়া লাগবে। এখন 5 দিয়ে গুণটা ভিতরে করলো বাইরে করলো মানে দিন শেষে ম্যাটার করতেছে না। আসলে আমরা এই গ্রুপের প্রত্যেকটা মেম্বারকেই মিন হিসেবে কাউন্ট করতেছি আর কি, সবাইকে সেম হিসেবে কাউন্ট করতেছি আমরা। তো এই 5 লাস্টে গিয়ে গুণ দিলেই হয়, সমস্যা নেই।
এখন তাহলে আমার বিটুইন গ্রুপের মধ্যে ডিগ্রিজ অফ ফ্রিডম কত? আমার এখানে চারটা গ্রুপে চারটা গ্রুপে চারটা মিন আছে, গ্র্যান্ড মিন আছে, তার মানে আমি তিনটা গ্রুপকে ভ্যারি করতে পারবো, একটা গ্রুপ ফিক্স হয়ে যাবে। তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম 3। পি ইন্টু কিউ, পি হচ্ছে কয়টা গ্রুপ, আমার ফ্যাক্টর 1-এ কয়টা, ফ্যাক্টর 2-এ কয়টা, পি আর কিউ। ফ্যাক্টর 1-এ হচ্ছে ড্রাগ এ ড্রাগ বি, ফ্যাক্টর 2-এ হচ্ছে মেল আর ফিমেল, তার মানে 2 ইন্টু 2, চারটা টোটাল গ্রুপ আছে, -1, তো -1 হচ্ছে 3। আর এটা নিয়ে এখান থেকে ভ্যারিয়েন্স পেয়ে যাবো। আসলে এখানে ভ্যারিয়েন্স বের করার দরকার নেই, কিন্তু প্রশ্ন বের করতে বললে করবো আর কি। এখন ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে আমার, এখন ফার্স্ট আর সেকেন্ড ফ্যাক্টর দুইটাই নতুন আসছে এখানে, দুইটা না আরও একটা নতুন আসছে বলতেছি। তো এখন গ্রুপ ইয়ার জন্য ফ্যাক্টর 1-এর জন্য, ফ্যাক্টর 1কে আমি এখানে ধরতেছি যে আচ্ছা ড্রাগ এ ড্রাগ বি, এখানে হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে ড্রাগ টাইপটা কি। তো ড্রাগ এ এর জন্য মিন কত 5.9, ড্রাগ বি এর জন্য মিন কত 4.9, গ্র্যান্ড মিন কত 5.4, তাহলে 5.9 মাইনাস 5.4 আর 4.9 মাইনাস 5.4 এই দুইটার বিয়োগফলের স্কোয়ারের যোগফল ইন্টু, এখন আমার ড্রাগ এ এর মধ্যে কয়টা নাম্বার আছে, 5টা 10টা, মানে 5 ইন্টু 2, একটা গ্রুপের মধ্যে 5টা, আমার এরকম আছে দুইটা গ্রুপ, তার মানে 5 ইন্টু 2, এটার মধ্যে 10টা, তার মানে আমি এই সবগুলা এই ড্রাগ এর মধ্যে যারা আছে সবাইকেই 5.9 হিসেবে ধরতেছি। 5.9 হিসেবে ধরে তার থেকে 5.4 বাদ দিয়ে, এটা মানে ওই উইদিন গ্রুপটাই, উইদিন বলতেছি বিটুইন গ্রুপ যেটা ওইটাই, কিন্তু বিটুইন গ্রুপে আমার চারটা গ্রুপ ছিল, এখানের মধ্যে আমি দুইটা গ্রুপ ড্রাগ এ আর ড্রাগ বি, এই দুইটা গ্রুপ কল্পনা করে করতেছি। মেল আর ফিমেল যে আছে এরকম গ্রুপ যে আছে, আমি এটা আপাতত মাথা থেকে বাদ দিয়ে দিছি। আমি জাস্ট কাউন্ট করতেছি যে আচ্ছা এটা যদি ওয়ান ওয়ে অ্যানোভা হইতো, তাহলে আমি বিটুইন গ্রুপে আমার ড্রাগ এ আর ড্রাগ বি দিয়ে কী করতাম, যেটা করতাম ওইটাই এখানে করছি। এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম চাইলে কত, আমার যেহেতু দুইটা আছে কি বলে দুইটা গ্রুপ, তার মানে আমার 2-1, একটা ধরলে মানে একটা ভেরিয়েবল করলে আর একটা ফিক্সড হয়ে যাবে ড্রাগে আর ড্রাগ বি যেহেতু। তারপর সেকেন্ড ফ্যাক্টরের কাহিনীও সেম। এখন মেল আর ফিমেলের জন্য, মেলের মধ্যে অ্যাভারেজ 5.6 আর ফিমেলের জন্য অ্যাভারেজ 5.2, গ্র্যান্ড তো 5.4, 5.6 মাইনাস 5.4, 5.2 মাইনাস 5.4 এর হোল স্কোয়ারের যোগফল ইন্টু, আমার মেলের মধ্যে 10 জন আছে, ফিমেলের মধ্যে 10 জন আছে, তো 10 দিয়ে গুণ দিব 0.8 আসবে। আর আমার ডিগ্রিজ অফ ফ্রিডমও এখানে 2-1 করলে 1, তার মানে আমি মেলকে যদি ভ্যারি করি ফিমেল ফিক্সড হয়ে যাবে, ফিমেলকে ভ্যারি করলে মেল ফিক্সড হয়ে যাবে। এখন ইন্টারাকশন টার্ম যেটা আমার, যে সাম অফ স্কোয়ার ইন্টারাকশন টার্ম, যে আমার এ আর বি এর মধ্যে ইন্টারাকশন কেমন, এখন এটা বের করার দুইটা ওয়ে আছে। এখানে প্রথম ওয়েটা দেখাইছে যে আমি যদি বিটুইন গ্রুপ ক্যালকুলেট করে থাকি, তাহলে বিটুইন গ্রুপ থেকে আমি সাম অফ স্কোয়ার এ আর সাম অফ স্কোয়ার বি, মানে আলাদা আলাদা যে সাম অফ স্কোয়ারগুলো বের করছিলাম ওদেরকে যদি বাদ দিয়ে দিই, এই ফার্স্ট ফ্যাক্টর সেকেন্ড ফ্যাক্টরের জন্য আলাদা আলাদা যে সাম অফ স্কোয়ারগুলো বের করতেছি ওদেরকে যদি আমি বিটুইন গ্রুপের জন্য চারটা গ্রুপের জন্য যেটা বের করছিলাম ওখান থেকে বাদ দিয়ে দিই, তাহলেই আমি কিন্তু ইন্টারাকশন টার্মের জন্য যে আমার সাম অফ স্কোয়ার সেটা পেয়ে যাব। তো ইন্টারাকশন টার্মের জন্য সাম অফ স্কোয়ার আমি এখান থেকে পেয়ে গেলাম, যে আমার আগের ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করতেছে। আর ইন্টারাকশনের জন্য আমার কী বল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে P-1 ইন্টু Q-1, তার মানে আমি পি এর গ্রুপের মধ্যে একটাকে মানে আমার শুধু এই পি হচ্ছে ড্রাগ এ অথবা ড্রাগ বি, তো আমি ড্রাগ এ ড্রাগ বি এর মধ্যে একটাকে আমি ফ্রিলি চুজ করতে পারতাম, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম 1। আর মেল আর ফিমেলের মধ্যেও একটাকে ফ্রিলি চুজ করতে পারতাম, ডিগ্রিজ অফ ফ্রিডম 1। তাহলে আমি ইন্টারাকশন টার্মটার ক্ষেত্রেও আমি একটাকে ফ্রিলি চুজ করতে পারবো, দুইটা গুণফল, তার মানে 1 ইন্টু 1 মানে 1, তার মানে দিন শেষে আমি আমার ইন্টারাকশনের ক্ষেত্রেও আমার একটাকেই ফ্রিলি চুজ করতে পারবো, তখন বাকিটা ফিক্সড হয়ে যাবে। এটা অত ভিজুয়ালাইজ করার দরকার নেই, বাট ওই তো কনসেপ্ট সেমই। এখন সাম অফ স্কোয়ার এরর, এখানে উইদিন গ্রুপ যে জিনিসটা সাম অফ স্কোয়ার উইদিন গ্রুপ, ওইটাকে সাম অফ স্কোয়ার এরর দিয়ে ডিনোট করা হয়েছে। তো এখন উইদিন গ্রুপ তো বুঝছোই, প্রত্যেকটা গ্রুপের ইন্ডিভিজুয়াল লাগবে। এখন তাহলে প্রত্যেকটা গ্রুপের ইন্ডিভিজুয়াল থেকে ওই গ্রুপের মিনকে বাদ দিতে হবে। তো এখানে গ্রুপ আমার চারটা গ্রুপের জন্য প্রত্যেকটা এই গ্রুপের ড্রাগ এ মেলের মিন কত 5.8, তার মানে 6 থেকে 5.8 বাদ যাবে, 4 থেকে 5.8 বাদ যাবে, 7 থেকে 5.8 বাদ যাবে, অ্যান্ড সো অন। আবার এখানে এই 4 থেকে বাদ যাবে কিন্তু 5.4, এই 3 থেকে বাদ যাবে কিন্তু 4.4, এই 8 থেকে বাদ যাবে কিন্তু 6। তো সবাইকে একভাবে বাদ দিয়ে স্কোয়ার করে যোগ করে দিলেই আমি সাম অফ স্কোয়ার এরর টার্ম অথবা সাম অফ স্কোয়ার উইদিন গ্রুপ পেয়ে যাব। তো উইদিন গ্রুপের ক্ষেত্রে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কী ছিল, আগেই বলছিলাম যে প্রত্যেকটা গ্রুপের মধ্যে আমি এখন ভ্যারি করতে পারতেছি, 5টা মেম্বারের মধ্যে 4 জনকে ভ্যারি করতে পারবো, তার মানে 4 জনকে ভ্যারি করলে আরেকটা ফিক্সড হয়ে যাবে। ডিগ্রিজ অফ ফ্রিডম 4 একটা গ্রুপের জন্য, আমার গ্রুপ টোটাল
তার মানে 4 × 4 তাহলে 16 হচ্ছে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম। অথবা যদি আরেকটু ইজিভাবে করো তাহলে হচ্ছে আমার টোটাল মেম্বার কয়টা, টোটাল মেম্বার হচ্ছে আমার 4 × 5 = 20, 4টা গ্রুপ 5টা করে মেম্বার, 4 × 5 = 20 মাইনাস গ্রুপ সংখ্যা কয়টা, 4টা গ্রুপ, ড্রাগ এ মেল, ড্রাগ বি মেল, ড্রাগ এ ফিমেল, ড্রাগ বি ফিমেল, 4টা গ্রুপ, তাহলে 20 - 4 16। তো ভ্যারিয়েন্স বের করতে গেলে দুইটার ভাগফল, এটা বুঝছোই। এখন এফ ভ্যালু তাহলে যদি আমি বের করি, সবার ক্ষেত্রেই আমার হরের মধ্যে উইদিন গ্রুপ মানে যে এরর টার্মের আমার ইয়াটা দিয়ে ভাগ যাবে, সাম অফ কী কয় ভ্যারিয়েন্স দিয়ে ভাগ যাবে। আর উপরে লবের ক্ষেত্রে বসবে আমার ওই গ্রুপ ইয়ার জন্য, যেটা আমার এখানে কেয়ার করতেছে কারোর জন্য, ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 আর ইন্টারাকশন টার্ম। তো ফ্যাক্টর 1-এর আমার ভ্যারিয়েন্স কত, ফ্যাক্টর 2-এর ভ্যারিয়েন্স কত, ফ্যাক্টর 1 আর 2-এর ইন্টারাকশনের ভ্যারিয়েন্স কত। তো এখন এফ ক্রিটিক্যালের মান তো টেবিল থেকে পেয়ে যাবা যে আমার এখন এফ ক্রিটিক্যাল কিন্তু কয়েকটা আছে আসলে। আমার এই এফ এর ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম এফ এ হচ্ছে 1, এফ এরর তো সবার ক্ষেত্রে সেম 16, কিন্তু ওগুলার ডিগ্রিজ অফ ফ্রিডম তো ভ্যারি করতে পারে। এটা ক্ষেত্রে হ্যাঁ সব সেম হয়ে গেল, কিন্তু সেম তো নাও হতে পারে। এখানে গ্রুপ যদি আরেকটু বেশি থাকতো, ফ্যাক্টর বি এ যদি 3টা গ্রুপ থাকতো তাহলে তো এখানের মধ্যে 2 হইতো। আর যদি এখানে 2টা এখানে 3টা থাকতো, 3 × 2 = 6, এখানে 6 হয়ে যেত, ওই তো। তো এটা ভ্যারি করতে পারে, কিন্তু এখানের মধ্যে সব সেম হয়ে গেছে। তো আমার আর ওই গ্রাফ থেকে মানে ওই টেবিল থেকে শুধুমাত্র একটা ভ্যালুই দেখলাম যে 4.49। তো এখন এই 4.49-এর উপর ভিত্তি করে আমি দেখতেছি যে প্রত্যেকটা ভ্যালুই 4.49-এর থেকে অনেক কম, সব আমার এখানে আসতেছে। তার মানে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারতেছি না। তার মানে আমি বলতেছি আমার ডাটা পয়েন্টের উপর ভিত্তি করে আমি এটা বলতেছি যে আমার আসলে আমার ইয়ার উপর কী বলে ব্লাড প্রেশারের উপর মানে ড্রাগ টাইপেরও তেমন কোনো সিগনিফিক্যান্ট রিলেশন নাই, ড্রাগ এরপর জেন্ডারেরও তেমন কোনো সিগনিফিক্যান্ট রিলেশন নাই, আর ড্রাগ টাইপ আর জেন্ডারের কোনো ইন্টারাকশনেরও কোনো ইফেক্ট নাই। এটা আমার ফাইনাল ডিটারমিনেশন আর কি। এখন সেম আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে এখানের মধ্যে হচ্ছে এইজ গ্রুপ, জেন্ডার আর স্কোর, এই 3টা। স্কোর হচ্ছে আমার এখানে ডিপেন্ডেন্ট, আর এইজ গ্রুপ আর জেন্ডার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখানে 10-11 দেখা কনফিউজ হয় না, বা 10-11 তো জিনিসের ক্যাটাগরি, এগুলো আসলে সব ক্যাটাগরি, এগুলো এমন না যে এগুলো নিউমেরিক ভ্যালু। তো এটার ক্ষেত্রে মানে দিন শেষে হিসাব সেম, সব কিছু সেমভাবে করছে, কিন্তু এটার ক্ষেত্রে ওরা বিটুইন গ্রুপটা বের করে নাই। তো বিটুইন গ্রুপ যেহেতু বের করে নেই, তাহলে এখানে আমার ইন্টারাকশন টার্মটুকু কেমনে পাবো? এখানে বিটুইন গ্রুপ বের করে নেয়, কিন্তু টোটাল বের করছে। তো টোটাল বের করছে যেহেতু, তাহলে আমার টোটালটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর, সেকেন্ড ফ্যাক্টর, উইদিন গ্রুপ তার মানে এরর যেটা, প্লাস সব বোথ ফ্যাক্টর। আমার এই সামের মধ্যে কিন্তু আমার এই সাম অফ স্কোয়ার যে টোটাল, এখানের মধ্যে কিন্তু কোনো ইয়ার পোর্শন নাই, মানে ওই উইদিন গ্রুপের মানে বিটুইন গ্রুপের কোনো পার্ট নাই আর কি। কারণ বিটুইন গ্রুপটা জিনিস শেষে আমরা একটু আগে দেখছিলামই, বিটুইন গ্রুপটা আসলে কি, বিটুইন গ্রুপটা আসলে হইলো আমার এই ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 আর বোথ ফ্যাক্টর, এই 3টার যোগফলের মাধ্যমে বিটুইন গ্রুপটা আসছিল। বিটুইন গ্রুপ থেকে ফ্যাক্টর 1 আর ফ্যাক্টর 2 এরটা বাদ দিলে আমি আমার বোথ ফ্যাক্টরের ইন্টারাকশন টার্মটুকু পেয়ে যেতাম। তার মানে এই আমার দিন শেষে সাম অফ স্কোয়ার টোটাল সেমই আছে, বিটুইন গ্রুপ আর উইদিন গ্রুপের যোগফল। এখন এই বিটুইন গ্রুপটা ভেঙে 3টে ভাগে ভাগ হয়ে গেছে, ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 আর বোথ ফ্যাক্টর। তো যেহেতু আমি ফ্যাক্টর 1 ফ্যাক্টর 2 উইদিন গ্রুপ আর সাম অফ স্কোয়ার টোটাল সবগুলোই বের করছি, তাহলে এখানে আমাকে আর বিটুইন গ্রুপটা আলাদা করে বের করা লাগতেছে না। আমি সাম অফ স্কোয়ার বোথ ফ্যাক্টরটা এই সাম অফ স্কোয়ার টোটাল থেকে এই 3টাকে বাদ দিয়ে দিলেই পেয়ে যাবো। আর আমি যদি টোটাল না বের করতাম তাহলে আমার কী বলে বিটুইন গ্রুপটা বের করে ওখান থেকে ফ্যাক্টর 1 আর ফ্যাক্টর 2 এর মানটা বাদ দেওয়া লাগতো। তারপরে গিয়ে তার ডিগ্রিজ অফ ফ্রিডম তো সেম আছে, ওটা কোনো সমস্যা নাই। আর তো ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার নিয়ম তো আগে বলছি, ওগুলো তেমন কোনো না। আর এখান থেকে প্রত্যেকটার জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম 1 ছিল, তো আমার ওই ভ্যালু থেকে মান পাই গেছে যে 5.64। এখন তাহলে আমি যে দেখলাম মানে 4.75 মনে পাইছে, হ্যাঁ 4.75 পাইছি। এখানে 5.64 লেখছে ওই ফার্স্ট ফ্যাক্টরের জন্য, সেকেন্ড ফ্যাক্টরের জন্য আছে 5.67, আর জন্য ওই থার্ডের জন্য কি আসছে 0.62 বোথ ফ্যাক্টরের জন্য। তার মানে আমি এখান থেকে কী ডিটারমাইন করতেছি আমার, আচ্ছা না এখানে এফ রেশিও একটু চেঞ্জ আছে, হ্যাঁ 3টা গ্রুপ যেহেতু চেঞ্জ হওয়ার সময় মনে ছিল 3.89, এরপরটাও 3.89। তো হ্যাঁ কারণ দিন শেষে আমার যেহেতু এখানে এজ গ্রুপ 3টা, তার মানে ওই 3টা এজ গ্রুপের জন্য তো আমার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে 2। তো ডিগ্রিজ অফ ফ্রিডম 2 যদি হয় আমার ঠিক আছে 12 ঠিক আছে, মানে আমার টোটাল ডিগ্রিজ অফ মানে ওই উইদিন গ্রুপ ডিগ্রিজ অফ ফ্রিডম 12, কিন্তু
আমার ইন্ডিভিজুয়ালগুলোর ক্ষেত্রে ফার্স্ট ফ্যাক্টর জেন্ডারের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 1, তার মানে আমার টেবিল থেকে দেখতে হইতো 1 এর মান 5.64, কিন্তু সেকেন্ড ফ্যাক্টরের জন্য আমার দেখতে হইব 2 এর মান 2 এর মান হচ্ছে 8.2। আর কি বলে ওদের যে ইন্টারাকশনের জন্য আমার 2 আর 12 দেখতে হচ্ছে, দুইটার গুণফল 1 × 2 মানে স্টিল 2, তার মানে ওটার মধ্যেও আমার এই 8.2 বলছে, সরি, আর তো এখানে 8.2 তো ক্যালকুলেশন মার্ক। 1 আর 12 এর মান পাইছি 4.75, আর কি বলে 2 আর 12 এর মান পাইছি 3.89। 3.89 কথা তো আমরা শুরুর দিকে বলছিলামই। তো এখন ফার্স্ট ফ্যাক্টরের ক্ষেত্রে মান পাইছি আসলে 5.64, কিন্তু আমার ক্রিটিক্যাল হচ্ছে 4.75, তার মানে আরও বাইরে গেছে, তার মানে আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছি মানে কি, তার মানে জেন্ডারের একটা সিগনিফিক্যান্ট ইফেক্ট আছে স্টুডেন্ট স্কোরের উপর জেন্ডারের একটা ইফেক্ট আছে, এটা আমার কনক্লুশন। নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করতেছি। এখন আবারও এইজের মধ্যেও আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতেছি, যে নাল হাইপোথিসিস বলতেছিল যে কোনো ইফেক্ট নাই, কিন্তু আমি বলতেছি না, ইফেক্ট আছে উপর, কি বলে জেন্ডারের কি জানি বলতেছি, আচ্ছা যাই হোক, এইজের স্কোরের উপর একটা সিগনিফিক্যান্ট ইফেক্ট আছে। কিন্তু থার্ডটা যে আমার এফ স্কোর পাইছি 0.62, যেটা আমার এই 3.89 থেকে অনেক কম, তো অনেক কম, তার মানে আমি এখানে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারতেছি না। তার মানে আমি এখানে বলতেছি যে আচ্ছা, জেন্ডার আর এইজের মধ্যে ইন্টারাকশনে তেমন কোনো সিগনিফিক্যান্ট ইফেক্ট নাই। যা দেখতেছি যে হ্যাঁ, সবসময়ই যার এজ বড় ওর স্কোর বেশি, সবসময়ই ধরো মেল আর ফিমেল, যেহেতু মেলের স্কোর ফিমেলের থেকে বেশি, এমন কোনো ইফেক্ট নাই যে এজ 10-এ মেল বেশি পারতো ফিমেল কম পারতো, কিন্তু এজ 11-এ গিয়ে মেল কম পারা শুরু করছে, ফিমেল বেশি পারা শুরু করছে, এরকম কোনো ইন্টারাকশন নাই। ইন্টারাকশন যেহেতু নাই, আমি এখানে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি নাই, অ্যাকসেপ্ট করতেছি না, হইতে পারে আছে, কিন্তু গিভেন ডাটার জন্য নাই। এটাই হচ্ছে অ্যানালিসিস অফ ভ্যারিয়েন্স, এটা দিয়ে এই কনক্লুশনগুলোতেই আমি আসতেছি। তো এই তো ভালোই ইম্পর্টেন্ট। ওকে, আবার তো এখানেই শেষ। আরেকটা পিডিএফ আছে, কিন্তু আচ্ছা যাই হোক, আরেকটা পিডিএফ আছে, কিন্তু এখানের মধ্যেও তেমন ওই একটা ম্যাথ এক্সাম্পলকেই ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা দেখলেই বুঝবে, তেমন কোনো কিছু না। আচ্ছা ঠিক আছে, টাটা।